প্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবেক সচিব আবু আলম শহীদ খান আমাদের আজকের অতিথি। শহীদ খান, স্বাগত। আপনাকে অভিনন্দন যে 20 বছর অতিক্রম করেছেন গতকাল রাতে। একটা অনুষ্ঠান 20 বছর চালিয়ে নেওয়া কিন্তু খুব বড় চ্যালেঞ্জ এবং আপনারা অনেক সফলতার সাথে এটা করেছেন। সকলকে অভিনন্দনের জন্য আপনাকে ধন্যবাদ। আমার দেশের শিরোনাম হচ্ছে র কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিবের পলায়ন রহস্য, ভারতের উপর শুল্ক বাড়িয়ে 50% করলেন ট্রাম্প। মানবজমিন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা গণতন্ত্র উত্তরণের পর সুগম করবে প্রতিক্রিয়া। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি। কালবেলা নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ, দলগুলোর মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। দেশ রূপান্তর চিঠিতে ভোটের হুইসেল, আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। খবরের কাগজ, ইসিকে নির্বাচন আয়োজনের নির্দেশ, কার নজর কোন আসনে। ইনকিলাব, সর্বত্র নির্বাচনী উচ্ছ্বাস, ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র সবার। দিনকাল, জাতীয় স্বার্থে সব দল ঐক্যবদ্ধ থাকা জরুরি, তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, ভোটের সময় ঘোষণাকে স্বাগত বিএনপির, অন্যদের ভিন্ন সুর, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। করতোয়া, নির্বাচনের প্রস্তুতি শুরু, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন। রাজধানীতে বিজয় র্যালি হলো বিএনপির তরফে এবং এটা সে থেকে নানা বক্তব্য আসছে এবং নির্বাচনী ট্রেন লাইনে উঠেছে, দেশের নির্বাচনী ট্রেনের এই সব খবরাখবর আছে। আবার প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য। গতকাল প্রধান উপদেষ্টা তার যে জাতির উদ্দেশ্যে ভাষণে সেটা বলেছিলেন, আজকে তারা চিঠি পাঠিয়েছেন এবং আজকে তারা চিঠিও পাঠিয়ে দিয়েছেন। জি, তা এখন অপেক্ষা যে নির্বাচন কমিশন কি রেসপন্স করে, এবং শিডিউল তো আসলে 50, 60, 70 দিন লাগে। সুতরাং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে নভেম্বরের দিকে হয়তো শিডিউল পাওয়া যাবে। বাট একটা ওই যে আমরা বারবার যেটা আলোচনা হচ্ছিল, একটা রূপরেখা বা পথ নির্দেশিকা, সেটা নিয়ে হয়তো এখন আমরা পরিষ্কার হতে পারবো। এই ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়ায় তো পালে তো হাওয়া লেগেছে এবং আজকে বিশাল বিজয় মিছিল যেটা ছিল সেটা আসলে একটা নির্বাচনী প্রচারণা মিছিলে রূপান্তরিত হয়েছিল এবং তারেক জিয়া যে সমস্ত কথা বলেছেন সেগুলো মূলত নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা। সো দেশে একটা নির্বাচনের হাওয়া চলছে। দু একটা দল এখনও এই ব্যাপারে তার ঘোষণা এবং সনদ, এই ব্যাপারে তার ভাষণ, প্রধান উপদেষ্টার ভাষণের ব্যাপারে তাদের রেসপন্সটা একটু অন্যরকম আছে। জামাতে ইসলামী আন্দোলন, এমনকি এনসিপি, তারা এই জুলাই ঘোষণার ব্যাপারে তাদের একটা মতামত দিয়েছে যে তারা এটাকে মনে করে অপূর্ণাঙ্গ। জুলাই ঘোষণা নিশ্চয়ই গতকালকে আপনি আলোচনা করেছেন অলরেডি। তো এটা তো অপূর্ণাঙ্গ, এটা তো শুধু তাদের কথা না, এটা আসলে অপূর্ণাঙ্গ। এবং পুরো ঘোষণাটা যখন আমরা পড়ব তখন ইতিহাসকে যেভাবে প্রেজেন্ট করার দরকার ছিল সেটা সেইভাবে প্রেজেন্ট হয়নি, এটা অনেকেই বলছেন। তারা তাদের মতো করে বলছেন, আবার অন্য লোকের যে অনেক আছে তাদের কথা তারা বলেছেন যে হঠাৎ এক একটা পর্ব লাফ দিয়ে পেরিয়ে যাওয়ার মতো, 3 স্টেপ জাম্পের মতো হয়ে গেছে। তারপর ধরেন একটা নির্বাচন হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট গঠিত হবে, সেখানে সংবিধানে কিছু সংস্কার নিয়ে তারা কাজ করবেন। তো ঘোষণাটা এই জন্য ইম্পর্টেন্ট ছিল যে এই ঘোষণা নিয়ে তো অনেক কথা, মাঝখানে তো প্রায় বিপ্লব আমরা করে ফেলছিলাম এবং বিপ্লবী সরকার গঠনের জন্য শহীদ মিনারে ঘোষণা হবে, এরকম অনেক কিছুই। সংবিধান ছুঁড়ে ফেলা হবে, সংবিধানে থাকতে পারে না, এটা একটা মুজিববাদী সংবিধান, এটা ফেসিবাদের আকর বা ফেসিবাদের জন্ম এখান থেকে হয়েছে, এরকম নানান কথা। এবং পিআর ছাড়া ভোট করতে দেওয়া হবে না, আপনার করতে হবে, বিচারের রায় ঘোষণা না হলে ভোট হবে না, আপনার সংস্কার সম্পূর্ণ না করলে ভোট হবে না, এসব অনেক অনিশ্চয়তার মধ্যে দেশবাসী পড়ে গিয়েছিল। বাট গতকালকে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে সেই অনিশ্চয়তা কেটে গেছে বলে অনেকে মনে করেন। বাট অনিশ্চয়তা তো অনিশ্চয়তা, যতক্ষণ পর্যন্ত না শিডিউল হয়। এবং তার আগে ওই যে আপনার চায়ের কাপ আর আপনার ঠোঁটের দূরত্ব অনেক সময় যোজন দূর হতে পারে। সুতরাং অনিশ্চয়তা পুরোপুরি কেটে গেছে এরকমটা আমি মনে করছি না, বাট অনিশ্চয়তা অনেকাংশে কেটে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের আগে এসপি ওসিদের বদলি হবে লটারিতে। এটা কেমন, আগে কি কখনো হয়েছে?
আমি তো দীর্ঘদিন আগে তো 54 বছরে তো হয়নি, পাকিস্তানের হিসাব করলে 75 বছর বা হয় নাই। ইন্ডিয়ার যে এইটার প্রয়োজন কেন মনে করলেন উনি? আমি জানি না, উনি হয়তো লটারি পছন্দ করেন বা উনি লটারি খেলার একটা অভ্যাসও থাকতে পারে। অনেকে লটারি খেলেন না, আমরা লটারি কিনতাম না আগে, বিভিন্ন লটারি হতো, এই রাজুকের প্লট বিতরণ তো লটারি করে। এটা কেন, এটা কি কারণ আমি জানি না উনি কেন বলছেন, বাট এটা একটা খেলো উক্তি মনে হয়েছে। এখন উনি আমাদের অনেক প্রবীণ মানুষ, লেফটেন্যান্ট জেনারেল, স্বরাষ্ট্র উপদেষ্টা, তো উনি এই ধরনের মাঝে মাঝে এমন এমন কথা বলেন যেটা অনেকের মধ্যে হাসির উদ্রেক করে। তো আপনি কেন লটারি করবেন? লটারি তো করার দরকার নেই। আপনার সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আপনি এক জেলা থেকে আরেক জেলায় যাদেরকে আপনি মনে করবেন যারা ইলেকশনের জন্য ভালো হবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেবেন। এখন আপনি লটারি করলেন, একটা ধরে নিলাম যে আমি 64টা জায়গায় লটারি করছি, তো 64টা জেলা তো একরকম চ্যালেঞ্জ নাই। কিছু আছে ছোট ছোট জেলা, কিছু আছে বড় জেলা, কিছু আছে একদম বড় বড় শহরকেন্দ্রিক জেলা। এখন লটারি করে আপনি, সবাই তো সমান না, এটা তো আমাদেরকে বুঝতে হবে। লটারি করে আপনি এমন একজনকে ঠিক করলেন, উনি লটারিতে ওনার ভাগ্য খুব ভালো, উনি চট্টগ্রাম, ঢাকা অথবা রাজশাহী মহানগর এসব জেলার দায়িত্ব বলেন, তাহলে তো এটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে তার জন্য বিশাল চ্যালেঞ্জ হবে। আর আপনি লটারি করেন আর যাই করেন, আপনি যাদেরকে নিয়োগ করবেন তাদেরকে আপনার পরিষ্কার নির্দেশনা হতে হবে যে তারা যেন সংবিধান আইন কানুন মেনে তারা যেন ভোটের দায়িত্বটা পালন করে, তারা যেন এর ব্যত্যয় না ঘটে, এবং সেজন্য তাদেরকে সুরক্ষা দেওয়ার আপনি অঙ্গীকার করবেন। এবং তারা যেন কোনোভাবেই আগের মতো, বিগত সময়ের মতো কোনো সময় যেন তারা দলীয় কর্মীর মতো আচরণ না করে, কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তিকে সাপোর্ট না করে, তারা যেন সবসময় আইন মেনে চলার চেষ্টা করে। এটা হলো আসল উদ্দেশ্য। লটারি এটার সলিউশন না। উনি বলে ফেলেছেন, সম্ভবত ভবিষ্যতে লটারি হবে না, কারণ আমার মনে হয় না যে উনি হয়তো কথার কথা বাদ কি বাদ বলে ফেলেছেন, তো এটা করবেন এরকম মনে হয় না। বাস্তবে সম্ভব না, এটা বাস্তবে এটা সম্ভব না। এটা একটা এটা একটা হাসির জিনিস হয়ে যাবে। এবং আমি তো আপনাকে বললাম যে আপনি এই লটারি করে যার যেখানে প্রয়োজন সেটা তো আপনি নিশ্চিত করতে পারবেন না। এখন হ্যাঁ, সবাই সমান, লটারি করলাম, এক জায়গায় একজন গেল, কিন্তু কাজটা তো হলো আসলে যে গণকর্মচারীরা ইলেকশনে কাজ করবে তার মধ্যে পুলিশ এবং প্রশাসন ফিল্ড লেভেল এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং তাদেরকে কাজটা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে এবং কীভাবে কাজ করবেন। দেশের সংবিধান আছে, আইন আছে, ইলেকশনের বিধিবিধান আছে। এখানে যেটা একটু আমাদের নির্বাচন কমিশন তো খুবই শক্তিশালী, বাট আমার মনে হয় নির্বাচন সংস্কারের ক্ষেত্রে এটা আলোচনা হয়নি। নির্বাচন কমিশনের কাছে যখন আপনি ডেপুট করেন অফিসারদেরকে, তখন একটা বড় অসুবিধা হলো যে নির্বাচন কমিশন যদি মনে করে কোনো ডিসি, কোনো এসপি, ওসি, ইউএনও বা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি সেই অসদাচরণ বা ঠিকমতো কাজ না করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তখন আবার নির্বাচন কমিশনকে রেফার করতে হয় তাদের মন্ত্রণালয়। সেই জায়গায় আপনি যতদিনের জন্য ওদেরকে ডেপুটেশন দিচ্ছেন শিডিউল ঘোষণার পরে, পুরো দায়িত্বটা নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়া উচিত। এবং নির্বাচন কমিশন তাদেরকে ক্লোজ করতে পারবে, তাদেরকে ওএসডি করতে পারবে, এবং নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদেরকে যে শাস্তি যদি দেওয়ার থাকে শাস্তি দিয়ে দিতে পারে। কেন আপনি তো অলরেডি কর্মচারী আইনে একটা বড় পরিবর্তন আনছেন, যদি আমি সেটাকে জঙ্গলি পরিবর্তন মনে করি, তারপরে নির্বাচনের সময় আপনি সেটাও ব্যবহার করতে পারেন। পরবর্তীতে তারা আপিল করে তারা ব্যবস্থা নিতে পারে, তাদের যদি কোনো দোষ না থাকে সেই দোষ থেকে দোষ স্খলন করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনকে এই ক্ষমতাটা দেওয়া উচিত, তাহলে হয়তো নির্বাচন কমিশন আরও শক্তিশালীভাবে নির্বাচনটা পরিচালনা করতে পারবে। নির্বাচনকালীন সরকার কেমন হওয়া উচিত? নির্বাচনকালীন তো আমি মনে করি তত্ত্বাবধায়ক সরকার হওয়া উচিত। কারণ ওই তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করা হয়েছিল সেটা তো আপনার হাইকোর্টে রায় করে সেটা তো সেই বাতিলটা বাতিল হয়ে গেছে। তার মানে আমরা এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে পারি। কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকার একটা রিভিউ করেছে, আইন অনুযায়ী রিভিউ করতে পারেন তারা, এবং রিভিউ করা সঙ্গত। এটা তারা মেনে নিলে তাদের তো সরকার থাকে না, সেটা একটা প্রবলেম। সুতরাং এই রিভিউটা শুনানি করা উচিত। শুনানি করে যদি দেখা যায় না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের উচ্চ আদালত এটা অ্যাকসেপ্ট করেছেন, তাহলে আমরা একটা নির্বাচনকালীন সরকার মানে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করার দিকে এগিয়ে যেতে পারি। কারণ ডক্টর ইউনূসের সরকারের ব্যাপারে তাদের যে কিংস পার্টি বলেন বা সরকারি দল বলেন, এনসিপি যেটা, সেই এনসিপির সাথে তাদের যে ধরম মহরণ বা হবনবিং বা যে ধরনের সম্পর্ক, সেই কারণে ডক্টর ইউনূসের সরকার এনসিপির ব্যাপারে তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলে অনেকে মনে করেন এবং অনেকে দাবি করেন সেটা। সুতরাং আইদার তাদেরকে নিরপেক্ষতা একেবারে পরিষ্কার করতে হবে, অথবা একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে না।
আপনি জানেন যে এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, আপনি জানেন তো? হ্যাঁ, আমি দেখেছি এটা। তারা তো আবার গতকালকে একটা বড় প্রোগ্রাম ছিল যেখানে হয়তো তাদেরকে অনেকে জাতি হয়তো দেখতে চেয়েছিল, কারণ এরা তো জাতির সূর্য সন্তান, কিন্তু দেখা গেল যে তারা হঠাৎ করে কক্সবাজার চলে গিয়েছে। সম্ভবত তারা এই পদযাত্রা করে একটু ক্লান্ত, তারপরে বেশ কিছু উত্তেজনাকর ঘটনা ঘটছে গোপালগঞ্জে, কক্সবাজারে বা বিভিন্ন জায়গায়, সেই কারণে তারা একটা রিল্যাক্স মুডে তাদের ছুটি কাটাতে গেছেন। এটা ভালো, মানে আমাদের বড় বড় উন্নত দেশে তারাও তো বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাও তো ছুটিতে যান। এদের লাইফস্টাইল তো আমরা জানি মতি ভাই, তাদের তো অনেক ভিডিও আছে। তারা অনেক সময় কাওয়ালি গেতেন, ঢোল টোল বাজিয়ে গান বাজনা করতেন, তো অনেক কিছু করতেন তারা। তো তাদের লাইফস্টাইলটা তো এরকমই। হয়তো তারা অভিমানে গেছেন, কেউ কেউ বলে অভিমান করে গেছেন, যে ঘোষণা তারা দেখেছেন সেই ঘোষণায় হয়তো তাদের যে বক্তব্য সেগুলো আসে নেই। সেগুলো যে আসে নেই এটা তো পরিষ্কার। তারা তো এইরকম সরকার চান না, তারা একটা বিপ্লবী সরকার চান। তারা চান সংবিধান বাতিল করে দিতে হবে, তারা চান রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলতে হবে। তাদের অনেক দাবি দেওয়া ছিল এবং তারা নিজেরাই তো একটা জুলাই ঘোষণা দিয়ে দিতে চেয়েছিলেন। স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা হতাশা, ক্ষোভ এবং দুঃখ কাজ করতে পারে, সেখান থেকেও তারা যেতে পারেন। আরেকটা বিষয় কালকে গুঞ্জন ছিল, এটা গুজব মনে করেন অনেকেই, যে পিটার হাসের সাথে তারা, পিটার হাস তো বাংলাদেশে নেই, তিনি আমেরিকায় আছেন। এরকম একটা আমাদের যে আমেরিকায় যে নিউ ইয়র্ক অথবা ওয়াশিংটনে আমাদের যে প্রেস মিনিস্টার আছে, তিনি একটা ছবি আপলোড করেছিলেন যে পিটার হাস একটা বিল্ডিংয়ের ছাদে উঠে ছবি তুলতেছে, জায়গাটা নাকি ছবি তোলার জন্য খুব ভালো। তো পিটার হাস নাই মনে করেন, কিন্তু কক্সবাজার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এরিয়া। কক্সবাজার এখন আমাদের অনেকের আলোচনার কেন্দ্রবিন্দু এবং সেন্সিটিভ এলাকা, কেন ওই অঞ্চলে আমরা করিডোর নিয়ে কথা বলছি, ওই অঞ্চলেই পার্বত্য চট্টগ্রামের সাথে কানেক্টেড জিনিসপত্র আছে, ওইখানেই আমাদের বন্দর বিষয়ে আছে। সুতরাং পিটার হাস নেই, অন্য কোনো হাঁস ওখানে ছিল কিনা সেটা তো আমরা জানি না। সুতরাং সেখানে আইদার ওরা ছুটি কাটাতে গেছেন, অথবা আগে অভিমানের দুঃখে ঘুমাচ্ছেন এখন ওখানে রেস্টুরেন্টে, মানে এবং হোটেল, খুবই নামকরা একটা হোটেলে তারা উঠছেন, যেটা ভাড়া অনেক বেশি, যেটাতে আমি থাকার কথা চিন্তা করতে পারি। তারা কালকে ফিরেছেন তাইলে, আর তাইলে ওখানে হাঁসের বদলে অন্য কারোর সাথেও তাদের বৈঠক হতে পারে, এটা আমরা জানি না। তো সব মিলিয়ে আছেন। এবং শোকজ কেন করা হলো, এবং শোকজের জবাবটা তো এসে দিতে হবে। এখনই ওদের শীর্ষ 5 নেতার যদি শোকজ হয়ে যায়, থাকলো আর 2 নেতা, এখন এনসিপির অবস্থাটা কোথায় যাচ্ছে এটা আমাদেরকে একটু ভাবতে হবে। এনসিপিতে এই বিষয়টা নিয়ে কিন্তু অস্বস্তি আছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের কিন্তু অবনতি ঘটেছে। সর্বশেষ খবর যেটা হচ্ছে, ট্রাম্প আরও 25% শুল্ক আরোপ করেছেন, জরিমানা শুল্ক বলতে পারেন, এই নিয়ে 50% হলো। না, এটা তো ভারতের জন্য একটা, মানে ভারতের জন্য বড় একটা চ্যালেঞ্জ। প্রথমত যখন তেল নিয়ে কথা হচ্ছিল, রাশিয়া থেকে কেন তেল কিনছে, তেল বিক্রি করছে, তখন কিন্তু ভারত একটা স্ট্যান্ড নিয়েছিল যে তোমরাও তো তেল কেনো, এবং তেল গ্যাস তো আমাদের ইউরোপের দেশগুলো রাশিয়ার কাছ থেকে কিনছে, তারা তো বন্ধ করেনি, সুতরাং আমার উপর এটা আরোপ হবে কেন? জেনুইনলি দে ওয়ার রাইট। এখন ট্রাম্প সাহেব তো তার মতো করে চিন্তা করেছেন, তিনি শুল্ক আরোপ করে দিয়েছেন। এর মধ্যে এখানের মধ্যে কিছু একটা সম্পর্কের উন্নতির খবর আমরা পাচ্ছি, যেখানে চীন, রাশিয়া এবং ভারত, তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হচ্ছে। সম্ভবত মোদি সাহেব জাপানে যাচ্ছেন এবং জাপান থেকে চীনও যেতে পারেন, এরকম একটা খবর দেখলাম। তো তাদের মধ্যে আলাপ আলোচনা হতে পারে। তারা তো আগেই ব্রিক্স করেছিলেন। তো ব্রাজিলের উপরেও কিন্তু অনেক শুল্ক হয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে অসুবিধাটা হয়েছে, সেখানে ট্রাম্প যাকে বন্ধু মনে করেন তাকে যেহেতু বিচার করা হচ্ছে, জেলখানায় নেওয়া হয়েছে, এই কারণে তাদের উপরে অনেক শুল্ক। সো ব্রিক্স এই কারণে অনেক স্ট্রং হয়ে যেতে পারে। তবে এই শুল্ক আমাদের জন্য সুখবর হতে পারে, কারণ আমাদের একটা চ্যালেঞ্জ ছিল, আমাদের উপর তো শুল্ক ছিল, যেটা 20% নামানো হয়েছে বলে শোনা যায়। আলাপ আলোচনা কনক্লুড হয়েছে, এখনও পর্যন্ত আদেশ জারি হয়নি। তো আমাদের জন্য একটা সুবিধা যে আমরা ভারতকে যে প্রতিদ্বন্দ্বী আমরা মনে করছিলাম, সেখান থেকে হয়তো আমরা এই কিছু দিনের জন্য, 4 মাস, 6 মাস, 7 মাসের জন্য আমরা হয়তো ওই চ্যালেঞ্জটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাচ্ছে। তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত ভারতের সাথে হয়তো একটা নেগোসিয়েশন হবে। নেগোসিয়েশন হওয়াই খুব স্বাভাবিক। নাহলে ভারত, চীন, রাশিয়ার এটা তো বিশাল বিশাল ইকোনমি। আমেরিকান ইকোনমির চেয়ে ছোটো ইকোনমি তো নয় ভারত, চীন, রাশিয়া। 3 জন মিলে তো বিশ্বের ইকোনমির সবচেয়ে বড় ইকোনমি যদি বলেন, 3 জন মিলে অনেক বড় ইকোনমি, তাই না? তো সুতরাং এরা 3 জন যদি এক হয় এবং এরা যদি নিজেরা নিজেদেরকে সহায়তা করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, চীনের সাথে ভারতের যদি সীমান্তের টেনশন কমে যায়,
ইভেন পাকিস্তানের সাথে যদি টেনশন কমে যায় বা বাংলাদেশের সাথে টেনশন কমে যায়, তাহলে তো ভারতের যে যুদ্ধসজ্জা বা ভারতের যে এই খাতে ডিফেন্স খাতে যে বিশাল অঙ্কের খরচ, সেটা কিন্তু ভারত অন্য কাজে লাগাতে পারে। তো ওই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি চীনের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন এবং বিশেষ করে বর্ডারে তাদের যে টেনশন, সেটা যদি তারা থেকে বেরিয়ে আসতে পারে, বন্ধুত্বমূলক একটা সম্পর্ক গড়ে উঠতে পারে, চীন এবং ভারতের অর্থনীতি কিন্তু পরিপূরক হতে পারে। চীনের অনেক ইনভেস্টমেন্ট কিন্তু ভারতে আছে, তারা চীনকে আমন্ত্রণ জানিয়েছে ইনভেস্টমেন্ট করার জন্য। তার মানে এটা হচ্ছে যে ওয়ার্ল্ড পলিটিক্সে এক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আসছে, শিফট হতে পারে, একটা বড় ধরনের শিফট হতে পারে। শিফট হচ্ছে যে আমেরিকার যে মানে ট্রাম্প সাহেবের যে এটাকে কি বলবেন, একটা গোয়ার্তুমির মতো, মানে যা ভাবতেছেন সেটাই করছেন, সেটার ফলে আমেরিকান অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাট এটা দেখতে হবে। বাট এই শিফটটা উনি নিজেই ইনভাইট করতেছেন বলে মনে হয়। এমনকি ইউরোপের সাথেও তো তার সম্পর্কের ক্ষেত্রেও টানাপোড়েন চলছে। তো সুতরাং আমেরিকা এক ঘরে হয়ে যাবে কিনা এটা নিয়ে একটা চিন্তাভাবনার বিষয় আছে, যে দেখতে হবে যে ভবিষ্যতে আমেরিকান এই নীতির কারণে তারা যদি চীন, রাশিয়ার সাথে তো আছেই টানাপোড়েন, এখন ভারত চীনের সাথেও যদি তাদের, চীনের সাথে আগে ছিল সেই সম্পর্কটা, তারা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার একটা চেষ্টা নিয়েছিল। আর ভারত মহাসাগরের বিষয় আছে, তাদের যে জিও পলিটিক্যাল অ্যাডভেঞ্চার অথবা জিও পলিটিক্যাল যে কার্যক্রম, সেটাও কিন্তু ভারতের সাথে সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় বা সম্পর্ক যদি টানাপোড়েন হয়, সেটাও তাদের ক্ষতিগ্রস্ত হবে। তো আমেরিকা কোন পথে হাঁটছে। ওইদিকে পাকিস্তান আর ওয়াশিংটন সম্পর্ক তো ভালো হয়ে যাবে, উষ্ণ সম্পর্ক হবে। এখন ভারতের সাথে যদি না হয়, তাহলে তো পাকিস্তান তাকে রাখতেই হবে। আবার পাকিস্তানের সাথে চীনের একটা উষ্ণ এবং গভীর সম্পর্ক আছে। পাকিস্তানও কিন্তু একদম চীনের সাথে তাদের একেবারে গলায় গলায় সম্পর্ক, কারণ চীনা বিমান, চীনা যুদ্ধ বিমান, চীনা অস্ত্রসজ্জা, এগুলো পাকিস্তান তো চীনের উপর অনেকটা নির্ভরশীল। তো চীন ভারতের সম্পর্কের উন্নয়ন, পাকিস্তানকেও হয়তো চীন চেষ্টা করবে যে এই পুরা রিজিয়নে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আমরা কতদূর কাজ করতে পারি। সব মিলিয়ে একটা মানে উত্তেজনাকর পরিস্থিতি আর কি। হ্যাঁ, উত্তেজনাকর পরিস্থিতি তো বটেই। এবং তারপরে তো গাজাতে, এই গাজার পুরাটাই দখল নিতে চায় মানে জায়নিস্ট যে রাষ্ট্রটি আছে ইসরায়েল। এখন সেটার ব্যাপারে তো ট্রাম্প সাহেব বলেছেন যে তাদের কিছু করণীয় নেই, এটা তাদের সিদ্ধান্ত। মানে এক অর্থে এটা হলো সমর্থন দেওয়া। তো চারিদিকে তো নানান সংঘর্ষ, নানান চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। আবার ফিরে আসি দেশে। ইনকিলাবের শিরোনাম হচ্ছে অর্থনীতিতে ফিরবে গতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় ব্যবসায়ী মহল উৎফুল্ল। হ্যাঁ, একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচিত সরকারের মধ্যে তো এটাই একটা বড় ডিফারেন্স। একটা নির্বাচিত সরকার হলে তখন মানুষ মানে বুঝেই নেয়, ব্যবসায়ীরা তো অবশ্যই ব্যবসায়ীরা বুঝে নিচ্ছেন যে একটা 5 বছরের সরকার আসবে। মানে নির্বাচন হলে আপনার 5 বছর একটা সরকার থাকবে, যদি অন্য কোনো অঘটন না ঘটে। আর অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকলে তখন তো সকলেই মনে করেন যে এই সরকারটা কতদিন মেয়াদ, কবে যাবে, যে কোনো সময় চলে যেতে পারে। সুতরাং তাদের যে বড় বড় প্ল্যান বা বড় বড় ইনভেস্টমেন্ট, সেটা তারা হোল্ড করতে চেষ্টা করেন। এবং বিশ্বর যে আমাদের দেশে যে ইনভেস্টমেন্ট যারা করতে চান, তারাও কিন্তু হোল্ডে আছেন। এমনকি আমাদের উন্নয়ন সহযোগী সংস্থাগুলো, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, তারাও কিন্তু বড় বড় প্রজেক্টের ব্যাপারে একটু ধীর গতিতে আগাচ্ছেন। তো এটা হওয়ার কথা। যদি আমাদের নির্বাচনের রোডম্যাপটা এসে যায়, তাহলে ব্যবসায়ী মহলে তাদের কাছে যে মেসেজ যাবে, তাতে তারা ব্যবসা বাণিজ্য আগ্রহী হবেন এবং তারা খুঁজে পাবেন, একটা শক্ত জায়গা খুঁজে পাবেন, আস্থা খুঁজে পাবেন। যেটা ওই যে আমার দেশের শিরোনাম হচ্ছে ধ্বংসস্তূপ, কবর, বিরান ভূমি, গাজা। গাজার কথা তো একটু আগে বললাম, খুবই অমানবিক অবস্থায় আছে। মানে একটা মানবিক বিপর্যয় হচ্ছে, ধ্বংস, হত্যাযোগ্য। এরপরে হচ্ছে যে ফুড ক্রাইসিস এবং খাবারের জন্য মানুষজনের যে কি অবস্থা, দেখলেও কষ্ট লাগে। মানে এইসব ভিডিও আল জাজিরা বা বিবিসি যখন দেখায়, তখন খুবই কষ্ট লাগে। এবং খাবারের জন্য মানুষের যে দৌড়াদৌড়ি, এবং খাবার নিতে যায় তো স্ট্যাম্পিড হয়ে যাচ্ছে। তো এগুলো তো আসলে প্রতিবাদ করা উচিত। আপনার মাঝখানে অস্ট্রেলিয়া একটা বড় প্রতিবাদ হয়েছিল, আমাদের গাজা মার্চের মতো বিশাল প্রতিবাদ, আর প্রায় 1 মিলিয়ন লোক ওখানে জড়ো হয়েছিল। তো এখন এগুলো তো কানে যাচ্ছে না, কারণ কানে কিছুই ঢুকছে না। মানে যে যার মতো তার যে সেপ্টেম্বরে একটু যখন আপনার ফ্রান্স থেকে শুরু করে কানাডা,
তারা কিন্তু সবাই স্বীকৃতি দিতে যায়। হ্যাঁ, স্বীকৃতি দিলে তখন তখন তার হয়তো আগেই পরিস্থিতি ওই জন্য তো উন্নতি হবে। তার আগেই গাজা দখল করতে হবে। আপনি যেমনভাবে আজকে কিন্তু ওই যে হিরোশিমাতে বোমা বর্ষণের 80 বছর, জি তো এই যে তাড়াহুড়ো করে যুদ্ধ শেষ করার জন্য আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছিল যে আণবিক বোমা বিস্ফোরণ করবে, তারা তো ইউরোপের কোনো দেশের উপর করেনি, তারা কিন্তু এশিয়ার একটা দেশের উপর করেছে। রাইট। এবং সেটাও বিশাল মানবিক বিপর্যয় ছিল, লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল, এবং সেটাও একটা গণহত্যার মতো। তো এটা তো কানে যায় না। তো আজকের দিনে গাজাতে যা ঘটছে, ওই যে স্বীকৃতি দিবে সেপ্টেম্বর মাসে, তো এখন আপনার হাতে আগস্ট মাসটা আছে, এই মাসের মধ্যে আপনি গাজা পুরোটা দখল করে নেবে ইসরায়েলি বাহিনী, এরকমই তাদের প্ল্যান। বললাম শহীদ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনারা যারা রাতের ওই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।